प्यार बहुत करते हैं तुमसे, इश्क है तो हमारा सनम। বেশ কিছুক্ষণ বাদে আহিল চুপচাপ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বেলকনিতে চলে যায় আর ইজি চেয়ারে বসে দুহাত দিয়ে সিটে ভর করে নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়েশা রুমে ছিল না যখন আহিল ওয়াশরুম থেকে বেরিয়েছে, কারণ প্রায় 1 ঘন্টা পর আহিল বেরিয়েছে। আয়েশা আহিলের বেরোনোর প্রায় 30 মিনিট পর ঘরে এসে দেখলো আহিল ঘরে নেই। কি ব্যাপার, আহিল কি এখনো ওয়াশরুম থেকে বের হয়নি? এতক্ষণ শাওয়ার নিলে তো শরীর খারাপ করবে। আস্তে করে বলে ওয়াশরুমের দিকে যেতেই হঠাৎ বেলকনির দিকে চোখ গেল। আহিল ব্যালকনিতে যাব একবার, ও কি এখনো রেগে আছে আমার উপর? না, একবার যাই, যা রাগ জল্লাটার। তাতে কি, আমি যাব। আয়েশা আস্তে আস্তে বেলকনিতে গেল আর গিয়ে দেখলো আহিল চুপচাপ বসে এক মনে কিছু একটা ভাবছে, তাই আস্তে করে আহিলের পাশে বসলো। কিন্তু এতে আহিলের কোনো হেলদোল নেই, ও যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে। তাই আয়েশা একটু কাশি দিল। তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আই প্রমিস আর কোনোদিন তোর কথার বাইরে কোনো কাজ করব না। ঠিক আছে, তুই যখন কথা বলতে চাস না, আমি বিরক্ত করব না। আমি তো বিশ্বাসঘাতক তোর কাছে, তাই তোকে আর কি বিশ্বাসের কথা বলছি। বলেই আয়েশা উঠে গেল আর ঘরের দিকে পা বাড়ালো। আয়ু, আয়েশা জানু জমে গেল, বিশ্বাস হচ্ছে না আহিলকে আয়ু বলে ডাকছে। আজ কতদিন পর আয়েশা আহিলের মুখে আয়ু ডাকটা শুনছে। আয়েশার মনে নেই। আহিল আয়েশার কোনো প্রত্যুত্তর না পেয়ে বলল, এবার কি তুইও আমার মতো চুপ করে থাকবি নাকি আমার পাশে বসবি? না না না, বুঝছি। তুই করে কবে বললি তুই আমাকে? বড় হয়ে এখন বন্ধু নয়। আয়েশা তো চরম অবাক আহিলের এমন পরিবর্তনে, তারপরেও নিজেকে সামলে বলল, না মানে তুইও তো করেই বলিস আমায়। আমি তুমি করে বললে তুইও তুমি করে বলবি। আয়েশা খানিকটা লজ্জা পেয়ে হ্যাঁ বলুক মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ মানে চেষ্টা করব আর কি, কারণ তুইটা তো অনেক দিনের অভ্যাস। বলতে বলতে ঠিক হয়ে যাবে। খেয়েছো কিছু? আয়েশা ভাবেনি আহিলকে এখন থেকেই তুমি করে বলবে। আয়েশা অবাকের উপর অবাক হচ্ছে, কি বলবে ভেবে পাচ্ছে না। যেই আহিল কিনা ঠিক করে কথা বলছিল না, সেই আহিল আজকে এত ভালোভাবে কথা বলছে। আয়েশা কিছুই ভেবে পাচ্ছে না। এসবের মাঝে আহিল আবার বলল, কি হলো? কিছু জিজ্ঞাসা করলাম তো। খেয়েছো? না না। কেন? যাও গিয়ে খেয়ে নাও আর তারপর রেস্ট করো। আমি একা কেন খাবো? তুইও তো কিছু খাওনি। আহিল আয়েশার মুখে তুমি শুনে সামান্য হাসলো আর বলল, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি খেয়ে এসেছি, তাই দেরি হয়েছে আসতে। যাও খেয়ে শুয়ে পড়ো, ওকে? আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। আয়েশা চলে গেল, আহিল আবারও নিজের ভাবনায় মগ্ন হয়ে যায়। ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা, যখন আহিল আয়েশাকে আরোহীর সাথে পাঠিয়ে দেওয়ার পর আবার সে পোড়াবাড়িতে ঢোকে। আহিল পোড়াবাড়ি রুমটাতে ঢুকতেই দেখলো জ্যাক বিছানায় নিজের মাথাটা ধরে বসে আছে। আহিল রেগে গিয়ে জ্যাকের কলার চেপে ধরে দাঁড় করিয়ে বলল, কেন করলি এটা? তোকে নিজের বন্ধুর থেকেও বেশি নিজের ভাই মনে করেছিলাম, আর তুই কি করলি? আমার ওই বইয়ের দিকে খারাপ নজর দিলি। কেন করলি বল? অ্যান্সার মি, ড্যাম ইট। আমারই দোষ। সবাইকে আপন মনে করে বিশ্বাস করি, আর সবাই সেটার ফায়দা ওঠায় বিশ্বাসঘাতকতা করে। আয়েশা বিশ্বাসঘাতক বলে এতক্ষণে আমার কাছে চলে আসতো, তোরে বাঁচানোর আশায় বসে থাকতো না। আহিল কিছুটা অবাক হলো জ্যাকের কথা শুনে, বলল, কি বলতে চাইছিস তুই? তুই যেটা বুঝলি সেটাই বলেছি। আয়েশা যদি ফ্রড হতো দেন বলতো না আহিল আমাকে খুঁজছে, আমাকে যেতে দিন। মানে কি এসবের? তুই ইচ্ছে করে সব? ইচ্ছে করে করেছি, তোকে প্রুফ দেখাতে করেছি। ইউ নো ভেরি ওয়েল আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, আর আমি এসব আয়েশাকে অফার করেছি। বাট ও কি বললো জানিস? কি বললো?
এসবই সুখ নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো সুখ নেই। ও তোকে ভালোবাসে আর তুই ওকে, তাই তোকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আহিল চুপ করে আছে এসব শুনে। সেই দেখে জ্যাক উঠে দাঁড়িয়ে বলল, কোনো মেয়ে যদি ফ্রড হয় তাহলে তো ভালোবাসা চাইবে না আহিল। অ্যাকর্ডিং টু ইউ আয়শা একটা লোভী মেয়ে, যারা নাকি ভালো দেখতে ছেলে চাই, টাকা বাড়ি গাড়ি সব চাই। দেন ওয়াই সি রিজেক্ট মি? আমি যে ইমেজগুলো দেখেছি সেগুলো কি ছিল জ্যাক? ষড়যন্ত্র। হোয়াট? ইয়া, ফটোশপ এডিট। এছাড়া আর কি বা হতে পারে? যে ছেলেকে পাওয়ার জন্য আমেরিকার মেয়েরা পাগল, সেই ছেলেকে একটা দেশি মেয়ে রিজেক্ট করলো, কারণটা কি? সেটাই ভালোবাসা। আরে এরপর তো কোনো সন্দেহই থাকে না যে আয়শা তোকে ভালোবাসে না। আমি কিচ্ছু জানি না, বুঝতে পারছি না কি করব। আজকে থেকে নয়, বিয়ের প্রথম দিন থেকে আমি দোটানায় পড়েছি। উফ, পাগল হয়ে যাব আমি। আই নো যে ইমেলগুলো তুই দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ তোর মতো ভাববে। আচ্ছা, কি ছিল ইমেলে? আয়শা একটা অন্য ছেলের সাথে অনেকটা ক্লোজ হয়ে দাঁড়িয়েছিল, কথা বলছিল। জ্যাক, ইমেজ আজকাল এডিট হয়, বাট ভয়েস? আয়েশার কণ্ঠ কেউ কি করে এডিট করবে? ভয়েসটাতে স্পষ্ট শোনা গেছে আয়েশা আই লাভ ইউ বলেছে। কাকে বলছে? একটা ছেলেকে, আর সে রিপ্লাই করেছে। বন্ধু তো হতে পারে আহিল। জাস্ট থিঙ্ক, এখনকার দিনে বেস্ট ফ্রেন্ডকে আই লাভ ইউ বলা যায়। ইনফ্যাক্ট যে কাউকে আই লাভ ইউ বলা যায়। আমি বলছি তুই একবার এইসব নিয়ে আয়শার সাথে কথা বল। আর তুই তো বললি সেদিন আয়শা নাটক করেছিল ফোনে অন্য কারোর সাথে কথা বলার, তোর থেকে সত্যি জানার জন্য। ও যখন জানতে চায় তখন ওকে জানা ব্যাপারটা। ওর ফ্যামিলি যেটা করেছে আমার আপুর সাথে, সেটার পরও আমি ওকে ভালোবেসেছি। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যে আয়েশা আমাকে ঠকাবে। আই নো ব্রো, তোর ফ্যামিলির ব্যাপারটা, তোর আপুর ব্যাপারটাও আমি জানি। দেখ, তোর আপু কিভাবে মারা গেছে বল আমায়। ছাদ থেকে পড়ে কোমায় চলে গিয়েছিল, আর তারপর জ্ঞানও ফিরেছিল। কিন্তু হঠাৎই শুনলাম আমার আপুর অক্সিজেন মাস্কটা কেউ খুলে দেয়, আর যার জন্য। তুই বলছিলি সবার শেষে তোর আপুকে কে দেখতে গিয়েছিল? আয়শার ভাই, আই মিন তোর আপুর বর গিয়েছিল। আমাকে একজন এটাই বলেছে। কে বলেছে? ও, 1 মিনিট, নাম বলেনি। উনি জাস্ট ফোন করে বলল আমার আপুর সাথে অঙ্কুর, অর্থাৎ আয়েশার ভাই, এর ঝগড়া হয়েছিল, তাই আপু ছাদে ছিল। আর অঙ্কুরও নাকি ছাদে গেছিল, কারণ আপু যখন ছাদে ছিল তখন অঙ্কুর ঘরে ছিল না। আয়েশার বাবাকে এসব কথা জিজ্ঞেস করায় ওর বাবা সেম কথা বলেছে। এমনকি হসপিটালে আপুকে দেখতে অঙ্কুর যখন গিয়েছিল তখনও আপুর সাথে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল। এটা আমি স্পষ্ট দেখেছি সিসিটিভি ক্যামেরায় ফুটেজে। তারপরের ফুটেজটা দেখতে গিয়ে দেখলাম তখন ক্যামেরাটা কেউ অফ করে দিয়েছে। আচ্ছা, কিন্তু সেই ব্যক্তিটা কে ছিল যে তোকে এত উপকার করলো? ইভেন তুই তো এটাও জানিস না তোকে আয়শার ইমেল আর ভয়েসগুলো কে পাঠিয়েছে। না, আমি কি করে জানবো? এগুলো তো আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠায়নি, কুরিয়ার করেছিল। যে তোকে কুরিয়ার করেছিল সে কি নিজের নামটাও তোকে জানিয়েছিল? নিশ্চয়ই না। ইটস মিন কেউ ইচ্ছে করে এগুলো করছে তোকে আর আয়শাকে আলাদা করার জন্য, কারণ তুই এমনিতেও আয়শার ফ্যামিলিকে নিয়ে রেগেছিলি। এভাবে তো ভাবিনি আমি কোনোদিন। ভাবার জন্য যে বুদ্ধিটা দরকার সেটা তোর নেই, আছে শুধু গায়ের জোর। আহিলের এবার খেয়াল পড়ল যে ও খুব বাজেভাবে জ্যাককে মেরেছে। জ্যাকের দিকে তাকাতেই দেখলো জ্যাকের কপালের কোণ অনেকটা কেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ভাই ভাই, তোর তো কপাল থেকে ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, এই একটু আর কি। হাতটাও তো কেটে গেছে ব্রো। আমি সরি তখন। আরে আমি যা স্ট্রিং করেছি তাতে স্ট্রিংরা ধরতে পারবে না। তুই তো কোনো কলুর বলদ। কি বললি? কলুর বলদ। আচ্ছা যা এবার বাড়িতে। আয়শা কি একা গেছে? না, ও আরোহীর সাথে গেছে। আমি ওকে বলেছি তাড়াতাড়ি ফিরবো, তাই চলে গেছে। আরে তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাড়িতে যা। তুইও চল। পাগল নাকি আমি? এখন ভাবি আমায় দেখলে কি হবে বলতো? কিছুদিন বাদে গিয়ে দেখা করব, ততদিন সব মিটমাট করে নে তোরা। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এখন তুই চল আমার সাথে গাড়িতে। ফার্স্ট এড বক্স আছে, ব্যান্ডেজ করে তোকে তোর ফ্ল্যাটে নামাতে হবে।
ওকে ফাইন ভাই, একটু দূরে হাঁটতেও কষ্ট হচ্ছে, যা লাথি মারলি। সরি দোস্ত, বুঝতে পারিনি। আয় ধর আমায়। জ্যাক আহিলের কাঁধে ভর করে ওখান থেকে বেরিয়ে গেল। এখন আহিল এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝরাত 2টো বাজে। তাই ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো আয়েশা গুটি গুটি মেরে বিছানায় শুয়ে আছে। সেই দেখে আহিল এসির টেম্পারেচারটা কমিয়ে দিল আর আয়েশার গায়ে চাদরটা টেনে দিল, দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। আর শুতে শুতে আহিল ঘুমিয়ে পড়ল। সকালে আয়েশা ব্রেকফাস্ট টেবিলে আহিলের মাকে হেল্প করছিল, আর তখনই আরুই এসে বসলো আর আয়েশাকে বলল, কি গো বৌমনি, তুমি কলেজে যাবে না? ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, ভাইয়া তো আবার লেট পছন্দ করে না। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই আহিল সিঁড়ি দিয়ে নিজের শার্টের হাতে ফোল্ড করতে করতে নামতে নামতে বলল। আয়েশা কলেজে যাবে না? আয়েশার মুখটা ছোট হয়ে গেল আহিলের কথাটা শুনে, তবুও কিছু বলল না। কি বা বলবে, গতকাল যা হলো। কিন্তু তাতে আয়েশার কি কোনো দোষ ছিল? আয়েশার মনে একটাই প্রশ্ন থাকলেও কিছু বলল না, শুধু ভাবলো আমার স্বপ্ন পূরণ হয়তো কোনোদিন হবে না। আহিল টেবিলে এসে বসেই দেখলো আরোহী আর আয়েশা দুজনের মুখটাই শুকিয়ে গেছে, আর ওর মা ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সেই দেখেও ও বলল ওর মাকে, হোয়াট হ্যাপেন্ড মম? এইভাবে কেন তাকাচ্ছ আমার দিকে? তুই আয়েশার কলেজে যাওয়াটা কেন বন্ধ করলি? যেটা উচিত সেটাই করেছি। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই। আমি এখনো কোনো কিছুই করিনি মম। ভাইয়া বৌমনি কলেজে কেন যাবে না? আমি বলেছি তাই। কিন্তু আয়ু, খেয়ে রেডি হয়ে নাও। কলেজে তো যাবো না, তাহলে আমার সাথে বেরোবে তুমি, তাই রেডি হয়ে নাও খেয়ে। কোথায় যাব? গেলেই জানতে পারবে, তাই কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। আহিল খেয়ে উঠে সোফায় গিয়ে বসলো ম্যাগাজিন নিয়ে, আর আয়েশা খেয়ে উপরে চলে গেল রেডি হতে। কি ব্যাপার, কোথায় নিয়ে যাবে আমায়? এই ছেলেটা কখন কি যে করে কিছুই তো বুঝি না। ধুর, কি যে করবে। আয়েশা রেডি হয়ে নিচে নেমে এলো, কিন্তু আহিলকে দেখতে পেল না ড্রয়িং রুমে। এদিকে ওদিকে খুঁজতেই আহিলের মা বলল, আয়েশা মা, আহিলকে খুঁজছিস? হ্যাঁ মা, কোথায় ও? আমাকে বলে গেল ও তোর জন্য গাড়িতে ওয়েট করছে। ও আচ্ছা মা, আমি তাহলে আসছি। আয় মা, তোরা যে দুজন দুজনকে তুমি করে বলেছিস, এটা শুনেও ভালো লাগলো। এভাবেই মানিয়ে নে মা, আমার ছেলেটা যে কি হয়েছে কে জানে। চেষ্টা করব মা। আচ্ছা, আসছি। আয়েশা বাইরে এসে দেখলো আহিল দুহাত ভাঁজ করে ওর দিকেই তাকিয়ে আছে। আয়েশা সামনে আসতেই গাড়ির সামনে সিটের দরজাটা খুলে দিল আর আয়েশা বসে পড়ল এক ঝলক আহিলের দিকে তাকিয়ে। আয়েশা বসতেই আহিলও ড্রাইভিং সিটে বসে পড়লো আর ড্রাইভ করতে শুরু করলো। রাস্তায় কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলছে না, চুপচাপ রয়েছে। আহিল নিজের মতো ড্রাইভ করছে আর আয়েশা জানালার বাইরের দিকে তাকিয়ে রয়েছে। গাড়ি চলায় হাওয়ায় আয়েশার খোলা চুলগুলো উড়ছে, আর আহিল মাঝে মাঝে আর চোখে আয়েশার দিকে তাকাচ্ছে। সিগন্যালের জন্য আহিল গাড়ি থামালো, আর কিছুক্ষণ আগে আয়েশার চুলটা এলোমেলো হয়ে গেছে হাওয়ায়। তাই আয়েশা নিজের চুলের দিকে তাকালো আর সিগন্যালের দিকে একবার তাকালো, দেখলো গ্রিন সিগন্যাল হতে দেরি আছে। তাই আয়েশা নিজের চুল ঠিক করতে লাগলো। চুল ঠিক করতে করতে আয়েশা জানালার দিকে তাকাতেই দেখলো ওদের বিপরীত দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, সেই গাড়ির জানালা থেকে একটা লোক খুব বাজেভাবে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়েশা সেটা দেখে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয় আর নিজের চুল ঠিক করে অন্যদিকে তাকিয়ে বসে। কিন্তু চোখটা আবার ওই গাড়ির দিকে যেতেই দেখলো এখনো লোকটা ওরকম বাজেভাবেই তাকিয়ে আছে। হুট করে আয়েশার দিকের জানালার কাজটা বন্ধ হয়ে গেল। আয়েশা অবাক হয়ে আহিলের দিকে তাকাতেই দেখলো আহিল ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আয়েশা এটা দেখে মনে মনে হাসলো। কিছুক্ষণ পরে গ্রিন সিগন্যাল হওয়ায় আহিল গাড়িটা স্টার্ট দিল। আহিল গাড়ি থামালো একটা বড় শপিং মলের সামনে আর গাড়ির দরজার লক খুলে দিয়ে বলল, বেরিয়ে দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসছি। এখানে কেন? সব সময় প্রশ্ন করতে হয়?
চুপচাপ যেটা বললাম সেটা করা যায় না? আয়শা একটা ভেঙচি কেটে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো আর আহিল গাড়িটা পার করে চলে গেল। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আয়শা ভাবছে, এখানে কেন নিয়ে এলো এই ছেলে? আমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করতে। তোর গার্লফ্রেন্ড? চলো। আহিল এগিয়ে গেল মলের গেটের দিকে, কিন্তু আয়েশা ঠায় দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। আহিল নিজের পাশে তাকিয়ে দেখলো আয়েশা নেই, তাই পিছু ফিরলো আর দেখলো আয়েশা একভাবে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেই দেখে আহিল এগিয়ে গেল আয়েশার সামনে, কিন্তু আয়েশার কোনো পরিবর্তন নেই, ও নিজের ভাবনায় মগ্ন। আহিলের গার্লফ্রেন্ড মানে? ও এটা কি বলে গেল? ওর জীবনে এখন অন্য কেউ আছে, তাই আমার সাথে এমন ব্যবহার করছে। অন্য কেউ যখন আছে তখন আমাকে কেন বিয়ে করলো? কিসের প্রতিশোধ নিচ্ছে ও? এসব ভাবতে ভাবতেই চোখের সামনে তুড়ি বাজালো আর আয়েশা পাশে তাকিয়ে দেখলো তুড়িটা আহিল বাজিয়েছে। আহিল বলল, কি ভাবছো, যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? আয়েশা ছলো ছলো চোখে আহিলের দিকে তাকাতেই আহিল কিছুটা অবাক হলো আর আয়েশা বলল, যখন অন্য কাউকে ভালোবাসো, অন্য কেউ তোমার মনে আছে, আমার জায়গাটা যখন অন্য কেউ নিয়ে নিয়েছে, তখন আমার কেন বিয়ে করলে? কি এমন ভুল করেছি আমি যার শাস্তি এভাবে দিচ্ছ আমায়? এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছ? এর থেকে তো আমায় একেবারে মেরে। যেই কথাটা চুপচাপ মানতে বলি সেটা তুমি মানো না, যেটা মানার দরকার সেটা মানো না, কিন্তু যেটা মানার দরকার নেই সেটা তুমি কি সুন্দর করে মেনে বসে আছো। ওয়াও, হাউ কিউট। মানে টোটাল রাবিশ। ওটা আমি এমনি বলেছিলাম, জাস্ট তোমার প্রশ্নের ঝুড়িগুলো অ্যাভয়েড করার জন্য আর তোমার মুখ বন্ধ রাখার জন্য। বাট আমি কি করে জানবো তুমি এটা শুনে মাঝ রাস্তায় কাঁদতে বসবে? আয়েশা এদিকে ওদিকে তাকিয়ে দেখলো সত্যি মাঝ রাস্তা, কিন্তু যে যার মতো মলে ঢুকেছে, বের হচ্ছে। তাই আহিলকে বলল, তুমি তুমি খুব বাজে। এইসব বিষয় নিয়ে কেউ মজা করে নাকি? দূর। এবার যেতে পারি? আপনার কান্নাকাটি শেষ হলে। আমার চোখে জলগুলো নষ্ট হলো। হে আল্লাহ, বাঁচাও আমায়। বলেই আহিল আয়েশার হাত ধরে নিয়ে মলে ঢুকে গেল আর সোজা ফোন শপে চলে গেল। ফোন শপে কেন? ফোন কিনবো তাই। কেমন ঘাটতারা কথা বলছে দেখো। কার জন্য? পছন্দ করো কোন ফোনটা নেবে? আমি তোমার ফোনটা তো ভেঙে গেছে, আর তোমার ফোন তুমি ছাড়া অন্য কেউ পছন্দ করে কিনুক সেটা আমি আবার পছন্দ করব না, তাই তোমায় নিয়ে আসা। নাও, পছন্দ করো। এখনো আমার পছন্দ অপছন্দ মনে আছে? এখানে তো অনেক দামি দামি ফোন। তাতে কি হয়েছে? আমার ফোনটা তো এত দামি ছিল না। এইগুলো অনেক দামি, আমার এইসব লাগবে না। কম দামের ফোন হলেই চলবে, নেব না এত দামি ফোন। জ্যাকের কথাটা এখন ধীরে ধীরে সত্যি মনে হচ্ছে। সত্যি আমি ভুল করেছি তোমার সাথে। আজকে সব সত্যিগুলো জানাবো তোমায়। কি হলো, চলো। চুপচাপ এখানে দাঁড়িয়ে ফোন নেবে। আমি খুব ভালোভাবে জানি তোমার কোন ফোনের শখ। তোমার বরের যথেষ্ট ক্ষমতা আছে তোমার সব শখ পূরণ করার। আয়েশা কিছু বলল না, মাথা নিচু করে সামান্য হেসে ফোন পছন্দ করতে লাগলো। ফোন কেনা শেষে আহিল আয়েশাকে নিয়ে ড্রেস কিনতে চলে গেল। সেখানেও জোর করে আয়েশাকে শাড়ি, চুড়িদার আর কয়েকটা জিন্স কিনে দিল, যেটা কুর্তি দিয়ে পরবে। কেনাকাটা শেষে আহিল আর আয়েশা যখন মল থেকে বেরোবে, তখনই আয়েশা একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পেল আর আহিলকে বলল, এই আহিল, ওই দেখো আইসক্রিম, প্লিজ প্লিজ আইসক্রিম খাবো, অনেকদিন খাই না। ঠিক আছে, এখানে দাঁড়াও, আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি। ওকে, তাড়াতাড়ি আসবে। বাবা, তাড়াতাড়ি আসবো। আহিল চলে গেল ব্যাগগুলো রাখতে গাড়িতে। আহিল মনে মনে হাসছে আয়েশার বাচ্চামো দেখে। আয়েশা বরাবরই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ব্যাগ রেখে আয়েশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য দিক দিয়ে নিজেই চলে গেল আইসক্রিম আনতে। আহিল জানে আয়েশার পছন্দের ফ্লেভার, কিন্তু আইসক্রিম কেনার পর যে জায়গায় আয়েশাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল সেই জায়গায় এসে আহিল দেখলো আয়েশা নেই। ওই যে বলে না,
দুঃখ কষ্ট সহজে যেতে চায় না, আর একটু সুখের দেখা পেলেই সেটা মুহূর্তেই চলে যায়। ওদের জীবনেও ঠিক এমন ঘটনাই ঘটতে চলেছে। আহিল চারিদিকে পাগলের মতো খুঁজছে আয়েশাকে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ আহিলের মনে পড়ল মলের পেছনের দিকের রাস্তাটা শুনশান, আয়েশাকে কেউ ওদিকে থেকে তুলে নিয়ে যায়নি তো। আহিলের বিশ্বাস আয়েশা পালাবে না, তাই আহিল ছুটে মলের পেছনের দিকে চলে গেল। আর যা দৃশ্য দেখলো তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না। আহিলের হাতের আইসক্রিমটা ধপ করে মাটিতে পড়ে গেল। আয়েশা! আয়েশা মেঝেতে পা ভাঁজ করে হাঁটু দুহাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। চোখ দিয়ে সামনে জল গড়িয়ে পড়ছে, আর ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে শুকিয়ে রয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, আর কপালের কোণেও কেটে রক্ত জমাট বেঁধে আছে। আয়েশা নিজের হাতের আঙুল দিয়ে ঠোঁটের কোণাটা ছুঁয়ে নিজের সামনে নিয়ে এলো আর হু হু করে কেঁদে উঠল। কেন আহিল, কেন? আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? কি এমন দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমায় এভাবে? আমার দোষটা কি সেটাও আমাকে বলছো না তুমি। আমি জানি না আমি কোন ভুলের কাজের জন্য শাস্তি পাচ্ছি। আমি আর পারছি না আহিল, আর পারছি না। আমাকে এভাবে তিলে তিলে শেষ করার থেকে একেবারে মেরে ফেলো। অন্তত নিজের ভালোবাসার হাতে মরতে তো পারবো, এটা তো ভাগ্যের ব্যাপার। কিন্তু এইভাবে তিলে তিলে শেষ করে দিও না আমায়। আমি যে তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আজ তুমি আমার কথা না শুনে আমার গায়ে প্রথম হাত তুললে আহিল। আমার গায়ে তুমি হাত তুলতে পারলে? আমি আর বাঁচতে চাই না আহিল। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা সহ্য করার চাইতে মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল। কিছু সময় আগে আহিল আয়েশাকে খুঁজতে খুঁজতে মলের পেছনে যায়, আর গিয়ে যে দৃশ্য দেখে তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না। আহিলের হাত থেকে আইসক্রিমটা নিচে পড়ে যায়। আহিলের চোয়াল শক্ত হয়ে যায় আর হাতে মুষ্টিবদ্ধ করে ফেলে। আহিলের চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায়, কারণ আয়েশা সেই ছবির ছেলেটাকে জড়িয়ে ধরে আছে। ছেলেটি ওকে সোজা করে ওর মাথা ধরে কপালে চুমু দিল আর গাল ধরে কথা বলছে। আয়েশা ওই ছেলেটির নাক টেনে দিয়ে আবারও কথা বলতে বলতে জড়িয়ে ধরলো। আয়েশা! আয়েশা আহিলের কণ্ঠস্বর শুনে ঝটকা মেরে ছেলেটিকে ছেড়ে দিল আর আমতা আমতা করে বলল, আহিল। হ্যাঁ আমি। কেন, খুব প্রবলেম হয়ে গেল নাকি? ইয়া অফকোর্স, খুব প্রবলেম হয়ে গেল। হু দ্য হেল আর ইউ? সেম পিচ। হু দ্য হেল আর ইউ? সাহস কি করে হয় আয়েশাকে টাচ করার? আহিল, ও রিক। আয়েশার লাভার। হোয়াট? রিক, তুই কি বলছিস এসব? আয়েশা প্লিজ, তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে। উই আর লাভ ইচ আদার। এই আহিল তো তোকে জোর করে বিয়ে করছে, আমাদের মাঝে থার্ড পার্সন হয়ে রয়েছে। ওহ রিয়েলি? আমি থার্ড পার্সন নাকি তুই আমাদের মাঝখানে থার্ড পার্সন? ইয়া, ইউ থার্ড পার্সন। শি লাভস মি। জাস্ট শিট আপ। আর একবার যদি তুই ওকে আয়ু বলেছিস তো আমার সাথে খারাপ কেউ হবে না। এই নামে টাকার অধিকার শুধু আমার। জানে মেরে দেবো আমি তোকে। আহিল প্লিজ স্টপ, এটা রাস্তা, কি করছো তুমি? জাস্ট শাট ইউর মাউথ। তোকে তো আমি পরে দেখে নেব। আহিল এই বলে আয়েশার হাত ধরে আয়েশাকে টানতে টানতে নিয়ে চলে গেল আর গাড়ির সামনে গিয়ে দরজা খুলে ধাক্কা মেরে বসিয়ে দিল। হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। আয়েশা কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না, কিন্তু এত জোরে গাড়ি চালানোয় আয়েশা বাধ্য হলো। আহিল, আহিল প্লিজ গাড়িটা আস্তে চালাও, আমার ভয় করছে। আহিল প্লিজ। আহিল আয়েশার কথা শুনে আরো স্পিড বাড়িয়ে দিল। গাড়ির এদিকে আয়েশার ভয়ে প্রাণ যায় যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তা জেনেও কিছু বলল না, কারণ আহিলকে গাড়ি আস্তে করতে বললে আহিল আরো স্পিড বাড়িয়ে দেবে। তাই চোখ বুঝে রইল, আর কিছু বলল না। আহিল বাড়ির সামনে গাড়ি থামিয়ে নিচে নেমে আয়েশাকে টেনে বার করলো গাড়ি থেকে, আর টেনে হিসড়ে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। আয়েশা সামনে আহিলকে ছাড়তে বলছে, কিন্তু তাতে আহিলের কোনো ভ্রুক্ষেপ নেই। আহিল নিজের রুমে আয়েশাকে নিয়ে যাওয়ার সময় আহিলের মা আর আরোহী আহিলের সামনে আসতেই আহিলকে বলল, আজ কেউ আসবে না ওর আর আমার মাঝে। আহিল, আমার কথাটা শোনো একবার।
প্লিজ, আমার লাগছে, ছেড়ে দাও আমায়। আহিল কোনো কথা না শুনে আয়েশাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল আর নিয়ে গিয়ে আয়েশাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিল আর দরজাটা ধারাম করে বন্ধ করে দিয়ে আয়েশার দিকে পেছন দিয়ে 2 আঙ্গুল দিয়ে নিজের কপাল স্লাইড করতে লাগলো। স্লাইড করতে করতে হুট করেই একটা সজোরে লাথি মারলো সামনে থাকা একটা সেন্টার টেবিলে। আর আয়েশা কেঁপে উঠলো আর কাপা গলায় বলল, একবার আমার কথাটা শোনো আহিল। তোর ওই নোংরা মুখে আমার নামটাও নিবি না। আই জাস্ট হেট ইউ, ড্যাম ইট। কি করে তুই আমার সাথে এটা করতে পারলি? কি করে এভাবে আমাকে ঠকাতে পারলি? আহিল, বিশ্বাস করো, আমি শুধু তোমায় ভালোবাসি। এই ভালোবাসার কথাটা তোর মুখে শোভা পায় না। তোর মতো মেয়েরা তো নষ্ট করিতে থাকা উচিত। হ্যাঁ, এইসব ন্যাকামি আর করিস না আমার সামনে। তোর এই মিথ্যা চোখের জলে আর আমার মন গলবে না। আজ যা দেখেছি তাতে সবটা প্রমাণ হয়ে যায় তুই একটা ফ্লট। আহিল, রিক আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার বেস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড উইথ বেনিফিটস? ওহ না না, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। তারপর তো তোর লাভার ঠিক সেভাবে। আমি চলে যাওয়ার পর কনকে ফাঁসিয়েছিস, তাই না? আহিল, আমি তো বললাম যে আমি তোকে ভালো। কথাটা শেষ হতে না হতেই আহিল সজোরে আয়েশার গালে একটা চড় বসিয়ে দিল আর আয়েশা ছিটকে পড়ল। চড়টা এতটাই জোরে মেরেছে আয়েশার ঠোঁট ফেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে আহিলের কোনো হুঁশ নেই। জাস্ট গো টু হেল বলেই বেরিয়ে গেল। এখন আয়েশা শুয়েছিল, তখন হঠাৎ করে ফোন বেজে উঠল। আয়েশা অনেক কষ্ট করে ফোনটা নিয়ে দেখলো আননোন নাম্বার। রিসিভ করে ওই পাশের ব্যক্তির কথা শুনে বলল, কোথায়? আমি আসছি এখনই। আয়েশা কল কেটে উঠে দাঁড়ালো আর একটু নিজেকে স্বাভাবিক করে ঠোঁটের কোণে রক্তটা মুছে আরোহীকে ফোন করলো আর গাড়ি বার করে আরোহীকে নিয়ে বেরিয়ে গেল গন্তব্যস্থানে। পৌঁছে আয়েশার শরীর যেন অবশ হয়ে গেল। আয়েশা বিছানায় হেলান দিয়ে বসে এক মনে আহিলের দিকে তাকিয়ে আছে আর আহিল আয়েশার পাশে বেঘরে ঘুমাচ্ছে। কোনো হুঁশ নেই আহিলের। আয়েশা আহিলের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আজ যদি তুমি আমায় একটু এক্সপ্লেন করার সুযোগ দিতে তাহলে হয়তো এত কিছু হতো না আহিল। আমি মানছি তুমি যা দেখেছো তাতে তোমার এমন রিয়েক্ট করা স্বাভাবিক, কিন্তু আমার একবার তো আমার কথাটা শোনা উচিত ছিল। রিকের কথাগুলো শুনে আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। ইচ্ছে তো করছিল ঠোঁটে একটা চড় বসিয়ে দিই গালে। সাহস কি করে হলো ওর তোমাকে অপমান করার? কিন্তু আমি তো নিরুপায় ছিলাম। নিজের দাদার গায়ে কি করে হাত তুলতাম আহিল? রিক যে আমার নিজের কাকার ছেলে, যে কাকা যে আমার দাদুর ত্যায্যপুত্র করে দিয়েছিলেন বহু বছর আগে। কিন্তু আমার বাবা কাকাকে খুব ভালোবাসতো, দাদুর থেকে লুকিয়ে সম্পর্ক রেখেছিল। রিক, আমি আর ভাই একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুলে পড়েছি আমরা। ভাই আমাদের থেকে উঁচু ক্লাসে ছিল আর রিক আমার ক্লাসে, কারণ রিক আমার থেকে 6 মাসের বড় ছিল। রিক যে আমার কাকার ছেলে তা আমি জানতাম না, ভাইও তো জানতো না। রিকের কথা কি করে জানবে? নিজের কাকার কথাই তো জানতাম না। কিন্তু যখন জানতে পারলাম তখন রিক বলতো 6 মাসের বড় তো কি হয়েছে। আমি যেন ওকে রিক বলেই ডাকি আর সবাইকে যেন বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিই। আমি এটা শুনে বাবাকে বললে বাবা বলে রিক যেমনটা বলছে তেমনটাই করতে, কারণ তখনও আমার দাদু জীবিত ছিল। তাই বাবা আর কাকার সম্পর্ক আছে জানলে রেগে যাবেন। কিন্তু আমার যখন আমার ভাইয়ের সাথে পরিচয় হলো তখন হুট করে রিক গায়েব হয়ে গেল। ভাই চেয়েছিল ব্যাপারটা তোমাকে জানিয়ে একসাথে মিলে রিককে আর কাকাকে খুঁজবে, কিন্তু বাবা জানাতে দেয়নি। তাই তুমি আজ পর্যন্ত রিককে চেনো না, ও সম্পর্কে জানো না। সবাইকে যেমন বেস্ট ফ্রেন্ড বলেছি তোমাকেও তেমন বেস্ট ফ্রেন্ড বলেছি, শুধুমাত্র বাবা ও ভাইয়ের কথা শুনে। রিককে হারিয়ে তোমায় পেয়েছিলাম আমি আহিল। শুরুতে তোমার নাম ধরে ডাকাই বাবা আর ভাই দুজনেই বকা দিয়েছিল, কারণ তুমি আমার ভাইয়ের বয়সী, আমার থেকে অনেকটা বড়। কিন্তু তারপর তো তুমি বললে যে আহিল বলেই ডাকতে, দাদামা ভাইয়া না ডাকতে। তার কারণটা অবশ্যই আমি পরে জেনেছি। এরপর তুমি আমেরিকা চলে যাওয়ায় রিক আবার আসে। আহিল, আমি মানছি 6 মাসের বড় রিক আমার থেকে। আমার স্বামীকে অপমান করেছে ও,
সেখানে আমার ওকে একটা চড় মারলেও কোনো দোষ হতো না। কিন্তু আমার বাবা মা যে আমার এমন শিক্ষা দেয়নি। আমি ওখানে দাঁড়িয়ে সবটা ক্লিয়ার করতাম, তার আগেই তুমি আমাকে নিয়ে চলে এলে। আমি কি করে কথা বলতাম বলো তো? তোমরা কি একটা বারও আমায় বলার সুযোগ দিয়েছো? আমি বলতে গেলেই তুমি রিক থামিয়ে দিয়েছো। আমি তোমাকে ওখানে দাঁড়িয়েই বলতাম রিক আমার সম্পর্কে দাদা হয়, আর একজন দাদা একটা বোনকে জড়িয়ে ধরতেই পারে, কপালে চুমু দিতেই পারে। হঠাৎই আয়েশা থেমে গেল। আয়েশা এবার নিজে নিজে ভাবতে লাগলো, কারণ ওর একটু খটকা লাগছে। রিনের ব্যবহারকে ও নিজে নিজেই বলতে শুরু করলো, 1 মিনিট রিক আমাকে হুট করে ওভাবে জড়িয়ে ধরলো কেন? আর কপালে চুমুই বা দিল কেন? আমার তো শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম, তাহলে হুট করে? রিক তো কোনোদিন এমন করেনি, শুধু আহিলে চলে যাওয়ার পর উল্টো পাল্টা আচরণ করতো। আমি আজকে মলের পিছনে রিককে যেতে দেখেই দৌড়ে চলে যাই ওর কাছে কথা বলতে, কারণ আহিল আমেরিকা থেকে ফেরার আগে ও আবার গায়েব হয়ে যায়। তাই কথা বলতে গেছিলাম, আর কথা বলতে বলতে ও আমাকে জড়িয়ে ধরে আর কপালে চুমু দেয়। তার মানে কি ও আহিলকে দেখেই এমনটা করেছে? হ্যাঁ, নাহলে ও কেন বললো আমিও ওকে ভালোবাসি আর ও আমাকে যেখানে আমার কাকার ছেলে হয়? ব্যাপারটা আহিল জানে না দেখি, এই জন্য ওরকম করলো যাতে আহিল ভাবে আমার আর রিকের মধ্যে কোনো সম্পর্ক আছে। আহিল আজকে রিককে প্রথম দেখলো, কারণ আহিল আসার আগে রিক হুট করে গায়েব হয়ে যেত। ঠিক যেমন আহিলের সাথে ভাইয়ের পরিচয় হয়, আর আহিল আমাদের বাড়ি আসার আগেই ও গায়েব হয়ে গেল। ফিরে এলো আহিল আমেরিকা যাওয়ার পর। আবার যখন আহিল দেশে ফিরে এলো, তখন ও আবার সব যোগাযোগ বন্ধ করে দেয়। আর রিক জানলো কিভাবে আহিল আমাকে জোর করে বিয়ে করেছে? ভাইয়া বা বাবা বলেছে? এটা তো মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র, আমাকে আর আহিলকে আলাদা করার জন্য নয় তো? আমাকে জানতে হবে, চেক করেই হোক জানতে হবে। কালকে বাবা আর ভাইয়ার সাথে কথা বলবো আমি। রিকের ব্যাপারটা না হয় জানাবো, কিন্তু রিয়া যেটা করতে চেয়েছিল আহিলের সাথে, সেটা কি ঠিক ছিল? কিছু সময় আগে আয়েশার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসতে আয়েশা কলটা রিসিভ করে অপর ব্যক্তির কথা শুনে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে গেল আরোহীকে নিয়ে। গন্তব্যস্থলে পৌঁছে আয়েশা যা দেখলো তার জন্য আয়েশা প্রস্তুত ছিল না। আয়েশা দেখলো আহিলের কোমরে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে রিয়া, আর আহিল রিয়ার কাঁধে ভর করে আছে। দেখেই বোঝা যাচ্ছে আহিল নেশায় বুঁদ হয়ে রয়েছে, কারণ এটা একটা হোটেল যেখানে মেয়েরা নাচছে আর লোকগুলো টাকা উড়াচ্ছে, আর আহিল বার সাইডে বসে নেশায় চলছে। আয়েশা এসব দেখে 2 কদম পিছিয়ে যেতেই আরোহী আয়েশাকে ধরে আর সামনে থেকে একজন বলে, নিজেকে সামলাও ভাবি। আপনি? হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি ইচ্ছা করেই আহিলকে ড্রিঙ্ক করিয়েছেন, তাই না? না, আমি এসব করিনি। আমি আহিলকে ফলো করে এসেছি। আহিল আমাকে যখন ফোন করেছিল তখন ভীষণ রেগেছিল আর অর্ধেক কথা বলে ফোন রেখে দেয়। তখন আমি ওর লোকেশন ট্র্যাক করে এখানে আসি, কারণ আমেরিকায় থাকাকালীন আহিল রেগে গিয়ে ভীষণ ড্রিঙ্ক করত। তখন আমি সামলাতাম, বাট এখানে ওর প্রিয় রিয়াকে দেখে আমার মনে হলো আপনাকে জানানো উচিত। কিন্তু বৌমনি, ভাইয়াকে নিয়ে এই রিয়া কোথায় গেল? আয়েশা, আরোহী আর জ্যাকের কথা বলার মাঝে রিয়া আহিলকে নিয়ে একটা রুমের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা কেউ দেখতে পায়নি। ওরা রিয়া আহিলকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল, তখনই সেটা আহিল চোখে পড়ে। ওই তো রিয়া বলেই আয়েশা রিয়ার পেছন করতে নাই, কিন্তু সবাই নাচ করছে দেখে জায়গাটা ভিড় হয়ে রয়েছে, তাই আয়েশাদের যেতে একটু টাইম লাগে। আয়েশা সিঁড়ি দিয়ে উঠে দেখে রিয়া আহিলকে নিয়ে একটা রুমে ঢুকে পড়ে। আয়েশা দৌড়ে রুমের কাছে যেতেই দেখে দরজা লক। রিয়া ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। আয়েশার পেছন পেছন জ্যাক আর আরোহী এলো। আয়েশা বলে, দরজা লক, আমি ভিতরে যাবো কি করে? দরজা ভেঙে। জ্যাকের দরজায় 2 বার আঘাত করার পর 3 বার আঘাত করতে নিলেই দরজা খোলার শব্দ আসে। রিয়া দরজা খুলে ঘাবড়ে যায়। আয়েশা, তুমি? আয়েশা কিছু না বলে রিয়াকে এক ধাক্কা মেরে ভেতরে গিয়ে দেখে আহিল বেডে শুয়ে আছে, আর তার আহিলের শার্টের বোতামগুলো হাফ খোলা। আয়েশা এটা দেখে রিয়ার হাত ধরে টেনে আনে আর বলে, সাহস কি করে হলো আমার স্বামীর দিকে নজর দেওয়ার?
আর কোনোদিন যদি আহিলের ধারে কাছেও দেখি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে আয়েশা জ্যাককে হেল্প করতে বলল, আর জ্যাক আয়েশা মিলে আহিলকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। আর আরোহী নিজের ফোনের ক্যামেরাটা অফ করে রিয়াকে বলল, প্লিজ রিয়া, এবার আমার ভাইয়ার পেছন ছাড়ো, ইজ ম্যারিড। বলে আরোহীও বেরিয়ে গেল। আর রিয়া দাঁত কটমট করে বলল, সেটা কোনোদিন হবে না। আহিল আর আয়শাকে আলাদা হতেই হবে। আজকের প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, ওর জন্য আমাদের কাছে অন্য প্ল্যান আছে। তার আগে এই জ্যাকটার ব্যবস্থা করতে হবে। আই এম শিওর ও আয়শাকে খবর দিয়েছে। শিট। আয়েশা, আরোহী আর জ্যাক আহিলকে ঘরে এনে শুয়ে দেয়। এরপর আয়েশা জ্যাককে কিছু বলতে নিলে জ্যাক বলে, ভাবি, এখন কোনো কথা নয়, আমি আপনাকে কালকে সকালে না হয় সব বলবো। আগে আপনি আহিলকে ঠিক করে শুয়ে দিন। আমার মনে হয় ওর জ্ঞান ফিরেছে, কিছু একটা বিড়বিড় করছে। আপনি ওকে সামলান, আমি আসছি। জ্যাক বেরিয়ে গেল। আরোহীও আয়েশাকে ভরসা দিয়ে বেরিয়ে যায়। আর আয়েশা আহিলের কাছে যায় ওদিকে ঠিক করে শোয়াতে। কাছে যেতেই আয়েশা শুনতে পায় আহিল খুব ধীরে ধীরে কিছু বলছে, হঠাৎ বিড়বিড় করছে। আয়েশা আহিলের ঠোঁটের কাছে কান নিয়ে যেতে শুনতে পায়, আয়ো, কেন করলি তুই আমার সাথে এমন? আমি তো তোকে খুব 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 ভালোবাসি, তাহলে কেন ঠকালি আমায়? তোর দাদা যেমন দিকে ঠকিয়ে মেরে ফেলেছে, তেমন তুই আমায় ঠকালি। আয়ো আয়ো তো আমার ভাই আনিকা ভাবিকে মেরে ফেলেছে, তাও আবার ঠকিয়ে। এই জন্যই আহিল আমাকে আমার ফ্যামিলিকে ফ্রড বলতো। আয়েশা সব চিন্তা করতে করতে আহিলকে ঠিক করে বিছানার একপাশে শুয়ে দিল। আর নিজে একপাশে হেলান দিয়ে আহিলের দিকে এক মনে তাকিয়ে ভাবতে লাগলো। এখন আয়েশা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে আহিলের ঘুম ভাঙতেই আহিল উঠে বসলো আর মাথাটা চেপে ধরলো। উফ, মাথাটা এত ভার লাগছে কেন? আর আমি ঘরে কি করে এলাম? আমি তো হোটেলে ছিলাম। আশেপাশে তাকিয়ে দেখি কিছু মনে পড়ছে না কেন আমার। আহিল পাশে তাকাতেই দেখলো আয়েশার উপর পাশে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। আহিল আস্তে করে আয়েশাকে ঠিক করে শুয়ে দিল। আর কালকের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। আয়েশার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো আহিল নেই। ধরফর করে উঠে বসলো আয়েশা আর তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। আয়েশা উঠে ওয়াশরুমে চলে গেল আর রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসে আয়েশা দেখলো আহিল কোথাও নেই। তাই আহিলের মাকে জিজ্ঞেস করলো, মা, আহিল কোথায়? ও তো গেস্ট রুমে আছে। কেন? রিয়া এসেছে, ওর সাথে কথা বলছে। আয়েশা একটা কথা শুনে আর এক মুহূর্ত ওয়েট করলো না, তেড়ে মেরে গেস্ট রুমের দিকে চলে গেল। আর গিয়ে দেখলো আহিলকে রিয়া জড়িয়ে ধরে আছে আর আহিল হাত আলগা করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে আহিলের অনিচ্ছাতে রিয়া ওকে জড়িয়ে ধরে রেখেছে। আয়েশার জন্য মাথায় রক্ত চড়ে গেল। আর আহিলের কাছে গিয়ে রিয়াকে টেনে আহিলের থেকে আলাদা করে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আহিল তো পুরো অবাক। এমন ঘটনা যে আয়েশা কোনোদিন কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সে চর মারল। আহিল বলল, আয়েশা, কি করছোটা কি? রিয়ার গায়ে হাত তুলে কেন তুমি? যা করেছি বেশ করেছি। দেখেছিস আহিল কেমন ব্যবহার করছে আমার সাথে? লজ্জা করে না তোমার এভাবে অন্যের স্বামীর গায়ে ঢলে পড়তে? এতটাই বেহায়া যে কালকে বারণ করার পরও আবার চলে এসেছো। জাস্ট স্টপ ইট আয়েশা। আর একটা বাজে কথা তুই বলবি না রিয়ার ব্যাপারে। কেন? কে হয় ও তোমার? বেস্ট ফ্রেন্ড হয় ও আমার, সো আর একটা বাজে কথা নয়। ও আচ্ছা, তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরলে কোনো দোষ নেই, আমি কিছু বলতে পারবো না, কারণ ও তোমার বেস্ট ফ্রেন্ড। আর আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে তাহলে দোষ? আমার কোনো কথা সেখানে তুমি শুনবে না। তোমার বেলা 7 খুন মাপ। আয়েশা। আহিল আয়েশার দিকে হাতের পেছন পিট করে মারতে গিয়েও থেমে গেল। আয়েশা কিছুটা চমকে আহিলের হাতের দিকে তাকালো আর বলল, আজ আপনি বুঝিয়ে দিলেন যে কে আপনার জন্য প্রয়োজন, কার গুরুত্ব আপনার জীবনে বেশি।
এই পৃথিবীতে সবার গুরুত্ব আছে, আপনার জীবনে প্রয়োজন আছে, কিন্তু আমার নেই। আমি নিহাতি একজন আশ্রিতা। আশ্রিতা বলে ভুল হবে, আমি তো আপনার রক্ষিতা। প্রতিশোধ নিতে বিয়ে করেছেন তাই না? যদিও আমি জানি না কোন ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন, তবুও বলছি প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমায় বলে দেবেন, আমি আপনার জীবন থেকে চলে যাব, কোনো দিন ফিরে আসবো না, হারিয়ে যাব চিরতরে, হারিয়ে যাব। দৌড়ে বেরিয়ে গেল। আহিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। যখনই মনে হয় সব বলে আয়েশাকে আপন করে নেবে, তখনই সব ওলটপালট হয়ে যায়। আহিলের চোখের সামনে রিক আর আয়েশার কথোপকথনের কথা মনে পড়লেই আহিল আবার নিজেকে শান্ত করে নেয়। আর ওই মুহূর্তেই আমি জানতাম রিয়া তুমি ঠিক আসবে। আমার ভাইয়া আর বৌমনের সম্পর্কটা তো তোমাকেই ভাঙতে হবে, তাই না? কি বলতে চাইছো তো তুমি? কেন, গত রাতে তুমি যেটা করেছো সেটার কথা বলতে চাইছি আমরা। এখন তোরাও শুরু করলে আয়েশার মতো? কি করেছে রিয়া? কিসের কথা বলছিস তোরা? কালকে তুই একটা হোটেলে ছিলিস, মনে হয় তোর? হ্যাঁ, আমি তোকে ফোন করার পর ওই হোটেলটায় গিয়েছিলাম, আর ওখানে রিয়াও ছিল। আর ওখানে গিয়ে বেশি ড্রিঙ্ক করার ফলে আমার কোনো হুঁশ ছিল না। বাট আগে কোনোদিন আমার এমন হয়নি। তারপরে কি হয়েছে আমার কিছুই মনে পড়ছে না। আজকে সকাল থেকে মনে করার চেষ্টা করছি, বাট তারপর কি হয়েছিল আমি বলছি। আমি তোর কল রাখার পর বুঝতে পারি তুই রেগে আছিস আর হোটেলে যাবি, ড্রিঙ্ক করবি, এটা তোর অভ্যেস। তাই আমি তোর লোকেশন ট্র্যাক করি আর আমিও পৌঁছে যাই তোর হোটেলে। গিয়ে দেখি তুই ড্রিঙ্ক করিস আর রিয়া তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি আরেকটু কাছে যাই যাতে রিয়া দেখতে না পায়। আমি সেভাবে আড়ালে দাঁড়াই, দেখি যে রিয়া তোর ড্রিঙ্কে কিছু একটা মিশালো, তারপর তোকে দিয়ে দিল। তুই ড্রিঙ্কটা হাফ খেয়ে রেখে দিস। আর আমি যখন রিয়াকে তোর সাথে দেখি তখনই বাবিকে ফোন করে দিই যাতে আরোহীকে সাথে নিয়ে এখানে চলে আসে। তারপর দেখি রিয়ার ওই কাণ্ড, তুই হাফ ড্রিঙ্ক করতেই কেমন একটা আচরণ করতে লাগিস আর রিয়া তোকে রুমে নিয়ে যেতে চায়। সেই মুহূর্তে ভাবি আসে আর তোদের ফলো করে। আর এদিকে আমি হাফ ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে সেই ড্রিঙ্কটা একটা প্যাকেটে ভরে নিই। তারপর আশাবতী যেদিকে গেছে সেদিকে যাই। গিয়ে দেখি রিয়া তোকে নিয়ে যে রুমে ঢুকেছে সেটা লক করা। আমি দরজা ভাঙতে নিলে রিয়া দরজা খুলে দেয়। তারপরে যা হয়েছে সেটা আমি বলছি। রুমে ঢুকেই আমরা দেখি তুই বেহুশ হয়ে বিছানায় পড়ে আছিস আর তোর শার্টও খোলা, আর বিছানা থেকে দূরে একটা ক্যামেরা ফিক্স করা যেটা দিয়ে কোনো কিছু রেকর্ড করলে বা ছবি তুললে বিছানায় যা যা হচ্ছে সব বোঝা যাবে। আমার মনে হয় না তোকে আর কিছু বলতে হবে। মিথ্যে, সব মিথ্যে। কি প্রমাণ আছে? হ্যাঁ, এই যে প্রমাণ আহিল, এই সে ড্রিঙ্কের রিপোর্ট যেটা রিয়া তোকে দিয়েছিল। স্পষ্ট লেখা ড্রিঙ্কে ড্রাগস ছিল। আর এই যে ভিডিও ক্লিপ, এতে রিয়া যে ড্রাগস মেশাচ্ছে তা দেখা যাচ্ছে। আর যদি বলিস ওই রুমের তোর অবস্থাটা তুই দেখবি, দেন আমার ফোনে সেটারও ভিডিও করা আছে, দেখতে পারিস। আহিল সব প্রমাণগুলো দেখে চোয়াল শক্ত করে চোখ গরম করে রিয়ার দিকে তাকাতেই দেখলো রিয়া নেই। ও শিট, রিয়া কোথায়? পালিয়েছি নিশ্চয়ই। আহিল, তুই এখনো বাবিকে ভুল বুঝবি? আমি কালকে যেটা দেখেছি সেটার কি হবে? যদি সেটাই বলিস তাহলে বৌমনিও তো আজকে তোকে আর রিয়াকে ওভাবে দেখলো, আর গত রাতে যেভাবে দেখেছে সেটা তো তুই নিজেই দেখেছিস। বৌমনি যেটা দেখেছে সেটা কি সত্যি? না। তাহলে তুই যেটা দেখেছিস সেটা ভুলও হতে পারে। তুই আমাকে সবটা বলেছিস কালকে, তাই আমি বলছি একবার ভাবির কথাটা শুন। অনেকবার তোকে একটা কিছু বলতে চেয়েছে যেটা বলতে পারেনি। এভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আর কতদিন ধরে রাখবি ভাইয়া? তুই বরং একবার অঙ্কুরের সাথে কথা বল, কারণ ভাইয়ের ব্যাপারে তুই যা জেনেছিস তা কিন্তু একটা অজ্ঞাত ব্যক্তির থেকে। মিথ্যও তো হতে পারে। যা সবসময় আমরা দেখি বা শুনি তা ঠিক হয় না। তার জন্য যথাযথ যুক্তি দরকার, যেটা আমি আর জ্যাক তোকে রিয়ার ব্যাপারে দিলাম। কিন্তু ওই ব্যক্তিটা, ওই লোকটা তো প্রমাণ দেখিয়েই উধাও, কোনো পাত্তাই নেই, তোর সামনে পর্যন্ত আসেনি। তাহলে কেন তুই বৌমনির থেকে ওই লোকটাকে বেশি গুরুত্ব দিচ্ছিস ভাইয়া? বৌমনি কি তাহলে সত্যি বলল?
এখন আর তুই বৌমনিকে ভালোবাসিস না? বৌমনির কি কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন নেই তোর জীবনে? আরও তুই জানিস না আমি আয়েশাকে কতটা ভালোবাসি। ভালোবাসলে বিশ্বাস করতিস ভাইয়া, যেটা তুই করছিস না। সব ক্লিয়ার করতে হলে তোকে বৌমনির সাথে কথা বলতে হবে। কিন্তু তার আগে বল, তুই কি করে জানলি আমার আর আয়েশার বিয়ে হয়ে গেছে? আমি বলেছি। তুই? কিন্তু কি করে? তোর ফোন থেকে জ্যাকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে তোকে বৌমনির ব্যাপারে অনেক ছবি পাঠানো হয়েছে আর ভয়েসও। আর এখানে এই জন্যই তুই এমন ব্যবহার করছিস। তাই জ্যাক এখানে আসে আর আমরা প্ল্যান করে ওই দিনের ঘটনাটা ঘটাই। তার মানে তুই সবটা জানতিস? এখন যা তুই, বৌমনি কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। আহিল আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল আর জ্যাক এসে আরোহীর কাঁধে হাত রাখলো। জানি না কবে সব ঠিক হবে। ডোন্ট টু আপসেট আরু, সব ঠিক হয়ে যাবে। সেটাই তো চাই। আহিল ঘরে এসে দেখলো আয়েশা কোথাও নেই। আহিল ভাবলো হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু সেখানেও নেই আয়েশা। হঠাৎই আহিল ফোপানোর আওয়াজ শুনতে পেল বেলকনি থেকে। গিয়ে দেখলো আয়েশা হাঁটু মুড়ে বসে রয়েছে আর ফোপাচ্ছে। আহিল গিয়ে কোনো কথা বলল না, সরাসরি আয়েশাকে কোলে তুলে নিল। আয়েশা তো পুরো অবাক। হঠাৎ করে এভাবে আহিলের কোলে নেওয়ার মানে খুঁজে না পেয়ে চুপ থাকলেও কিছুক্ষণ পর ছোটাছুটি করতে লাগলো। কেন কোলে নিয়েছেন আপনি আমাকে? ছাড়ুন ছাড়ুন বলছি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। নামান আমাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আহিল আয়েশার কথায় তোয়াক্কা না করে আয়েশাকে রুমে নিয়ে গেল। গিয়ে সোজা বেডে বসিয়ে দিল আর আয়েশার দুগালে হাত দিতে আয়েশা ঝাড়া দিয়ে আহিলের হাত সরিয়ে দিল আর বলল, ওই তো, এখন কি আপনি আমাকে ভোগ করতে এসেছেন? আয়েশা, বেশি কথা বলছো তুমি। হ্যাঁ, সবসময় তো আমি বেশি বলি, ভুল করি, সব দোষ তো সবসময় আমার, তাই না? আপনার কোনো দোষ নেই। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারেন, তাতে আপনাকে কিছু বলা যাবে না, আর না আপনার ফ্রেন্ডকে। কিন্তু আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে, তাহলে আমি বাজে মেয়ে, নষ্ট মেয়ে, আমার উপর হাত তোলা যায়। ঠিকই তো বলেছেন, নষ্ট মেয়ে বলেই তো আজকে নিজের রক্ষিতা। আয়েশা নিজের কথা শেষ করবে তার আগেই আহিল আয়েশার মাথার পেছনের দিকটা ধরে নিজের সামনে এনে আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিল আয়েশার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আয়েশা নড়াচড়া করতে পারছে না, কারণ আহিল আয়েশার মাথার পেছনটা যেমন ধরে আছে তেমন এক হাত দিয়ে আয়েশার দুটো হাতও ধরে আছে। আস্তে আস্তে আয়েশার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল আর তার মধ্যে আহিলের ঠোঁট তীব্র থেকে তীব্রভাবে প্রবেশ করতে লাগলো। কিছুক্ষণ বাদে আহিল আয়েশার হাত দুটো ছেড়ে দিতে আয়েশার হাতটা আপনা আপনি আহিলের বুকে চলে যায়। তারপর আস্তে আস্তে আহিলের কলার চেপে ধরে আয়েশা। আয়েশা অনুভব করছে আহিলের এই স্পর্শ ভালোবাসার। এতে নেই কোনো প্রতিশোধের আগুন, না আছে কোনো রাগ। আয়েশাও আহিলের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে। কিন্তু আস্তে আস্তে আয়েশার শরীর নেতিয়ে পড়তেই আহিল আয়েশার কোমর জড়িয়ে ধরে বসা অবস্থায় আয়েশাকে আরো কাছে টেনে নেয়। আহিল আস্তে আস্তে আয়েশার ঠোঁট জোড়া ছেড়ে আয়েশার গলায় চিবুক বেয়ে নামে নিজের উষ্ণ পরশ দিতে থাকে আর ঠোঁট বোলাতে থাকে। তারপর ঘাড়ের কাছে গিয়ে হালকা একটা কামড় দেয় আর মাথা তুলে আয়েশার গলা থেকে সরে এসে দেখে আয়েশা চোখ বুজে রয়েছে আর আয়েশার চোখটা ভেজা। আহিল আয়েশার দু চোখে চুমু দেয়, তারপর আয়েশার ভেজা কাপা ঠোঁটগুলোয় নিজের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। এতে আয়েশা আরো শক্ত করে আহিলের কলার চেপে ধরে, যা আহিলকে আরো উত্তেজিত করে তোলে এবং আহিল আবারও আয়েশার ঠোঁটের নেশার মাঝে ডুব দেয়, আবার নিজের আয়ত্তে নিয়ে নেয় আয়েশার ঠোঁট জোড়া। আর আয়েশাও আস্তে আস্তে নিজের এক হাত আহিলের মাথার চুলে ডুবিয়ে দেয় আর এক হাত দিয়ে আহিলের শার্টের কলার খামছে ধরে। এভাবেই একে অপরের মধ্যে মত্ত থাকে দুজন, কাছে টেনে নেয় একে অপরকে। আহিল বিছানায় হেলান দিয়ে বসে আছে আর আয়েশা আহিলের বুকে মাথা দিয়ে রয়েছে। আহিল এক হাতে আয়েশাকে জড়িয়ে রেখেছে। আহিল কিছুক্ষণ পর বলে উঠল, আই এম সরি আয়ু। আয়েশা কিছু বলল না, চুপ করেই রইল। সেটা দেখে আহিল বলল, আয়ু ট্রাস্ট মি, আমি জানতাম না গত রাতে রিয়া
আমার সাথে কি কি করেছে, তার জন্য তুমি যখন ওর সাথে মিসবিহেভ করলে এতটা রিয়্যাক্ট করেছি। ও আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তাই আমার কিছু মনে নেই। ড্রাগস? জ্যাক আমার ড্রিঙ্কটা টেস্ট করাতে দিয়েছিল, রিপোর্ট এটাই এসেছে। প্লিজ, আই এম সরি। আহিল, আমিও আপনাকে কিছু তুমি, আপনি নয়। আহিল, রিক আমার। আয়েশা কথা শেষ করবে তার আগেই আয়েশার ফোনটা বেজে উঠল। আয়েশা ফোনটা হাতে নিতেই ভয়ে ভয়ে আহিলের দিকে তাকালো, আর আহিল জিজ্ঞেস করলো, কে ফোন করেছে? ভাই। রিসিভ করো। রিসিভ করব? রিসিভ করো, না হলে ফোনটা কেটে যাবে। আয়েশা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি? আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যেতে আহিল জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি বললো অঙ্কুর? আয়েশা কিছু না বলেই কাঁদছে। আয়েশার চোখ মুখ দেখে আহিল বুঝেছে কিছু একটা হয়েছে। আহিল আবার জিজ্ঞেস করলো, আয়ু, কি হয়েছে বলবে তো আমায়? ভাই, কি হয়েছে অঙ্কুরের? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? আয়েশা কান্নায় ভেঙে পড়ল, আর আহিলও কিছুটা স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে আয়েশাকে বলল, আয়ু, শক্ত হতে হবে তোমায়, কিচ্ছু হবে না অঙ্কুরের। তুমি বলো কোন নার্সিং হোমে আছে অঙ্কুর? ফোনটা বাবা করেছিল, বাবা বলল ওই নার্সিং হোমে রয়েছে। রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আহিল রেডি হতে চলে গেল। এদিকে আয়েশাও নিজেকে শক্ত করে রেডি হয়ে নিল, কিন্তু আয়েশার চোখের জল কিছুতেই বন্ধ হচ্ছে না। আহিল রেডি হয়ে দেখলো আয়েশা এখনো কাঁদছে। আয়ু প্লিজ কেঁদো না, আমি তো বললাম কিচ্ছু হবে না অঙ্কুরের, সব ঠিক হয়ে যাবে। আর এখন মাকে কিছু জানাতে হবে না, না হলে টেনশন করবে। আরুকে আমি বাড়ি থেকে বেরিয়ে কল করে জানিয়ে দেব। আয়েশা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়ালো, আর আহিল আয়েশার চোখের জলটা মুছে দিয়ে বেরিয়ে গেল আয়েশাকে নিয়ে নার্সিং হোমে। আয়েশা আর আহিল নার্সিং হোমে এসে রিসিপশনে গিয়ে অঙ্কুরের নাম বলতে রিসিপশনালিস্ট আইসিইউতে যেতে বলে দেয়, আর ওরা সেই ফ্লোরে চলে যায়। অঙ্কুরের আইসিইউর সামনে যেতেই দেখে আয়েশার বাবা ডক্টরের সাথে কথা বলছে, আর আয়েশার মা চেয়ারে বসে কাঁদছে। আয়েশা গিয়ে ওর মায়ের পাশে বসলো, আর আহিলও হাঁটু গেড়ে বসলো আয়েশার মায়ের সামনে, আর হাত দুটো ধরলো। আহিল বাবা, দেখো না আমার অঙ্কুর। আমি আছি তো মম, তুমি তোমার এই ছেলেকে বিশ্বাস করো তো? কিচ্ছু হবে না অঙ্কুরের। দেখুন, আপনার ছেলে তো মাথায় গুরুতর চোট পেয়েছে, তাই আমাদের অপারেশন করতে হবে, আর আপনাদের এর জন্য রেজিস্ট্রেশনে টাকা জমা করতে হবে। কত টাকা লাগবে? 5 লাখ। এত টাকা? আহিল পাশ থেকে শুনতে পেল আয়েশার বাবাকে ডক্টর টাকার ব্যাপারে কিছু একটা বলছে। আহিল দ্রুত উঠে ডাক্তারের সামনে দাঁড়াতেই ডাক্তার বলল, আরে স্যার, আপনি এখানে কেন? আপনার কি কোনো পেশেন্ট অ্যাডমিট আছে নাকি? তাহলে আমরা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করব। এই কেবিনে যে আছে তার চিকিৎসার যেন কোনো কমতি না থাকে। কে হয় উনি আপনার? বেস্ট ফ্রেন্ড আমার, ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়, তাই টাকার কোনো চিন্তা আপনাদের করতে হবে না। আমি ওকে সুস্থ দেখতে চাই। আয়েশা অবাক। আহিল আয়েশাকে এত কিছু বলেছিল ওর পরিবারের ব্যাপারে, আর এখন নিজেই ছুটে এসেছে। আয়েশা জানে বরাবরই ওর মা আহিলকে ভালোবাসে, বিশ্বাস করে। কোনো খারাপ কিছু কখনো মানতে রাজি হয় না আহিলের ব্যাপারে। এখন যদি বিয়ের রাতের ঘটনা জানে, বা আহিল কিভাবে ওকে বিয়ে করেছে এটা জানে, তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। আয়েশা চুপ করেই রইল, কারণ আহিলের চরিত্রটা আয়েশার বোধগম্য হচ্ছে না। আহিল মাঝে মধ্যে ওকে কাছে টেনে নিচ্ছে, আবার কিছু একটা কারণে পরক্ষণেই ওকে দূরে সরিয়ে দিচ্ছে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছে আহিল। কিছু একটা কারণ তো আছেই যার কারণে আহিল এমন করছে। রিকো ওভাবে মিথ্যা বলল, আর রিয়াও তো সেই দিন আহিলের সাথে এমন করলো। এগুলো কি নিতান্তই কাকতালীয়, নাকি এর ভিতরে কোনো সংযোগ আছে? ভাই তো খুব ভালো করে ড্রাইভ করে, তাহলে আজ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো। কিছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। আরোহী আর জ্যাকও এসে গেছে ইতিমধ্যে। আরোহী আয়েশার মার অপর দিকে বসলো, আর জ্যাক গিয়ে আহিলের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এলো আর বলল, চিন্তা বা ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত।
আপনারা শুধু ওনার মেডিসিনগুলো এনে দেবেন, যা আপনাদের নার্স দিয়ে দেবে। আমরা ওকে দেখতে যেতে পারি? হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে ক্যাবিনে শিফট করে দেব, আপনারা দেখে আসবেন। ডাক্তার চলে যেতেই নার্স এসে বলল, পেশেন্টের জন্য এই ঔষধগুলো এনে দেবেন প্লিজ। আমি যাচ্ছি। তুই কেন যাবি? তুই থাক, আমি যাচ্ছি। আরে না না, এখানে সবার তোকে প্রয়োজন, তুই থাক, আমি নিয়ে আসছি। জ্যাক বেরিয়ে গেল আর আহিল গিয়ে আয়েশার পাশে বসলো। অন্যদিকে আয়েশার মা বাবার পাশে আরোহী বসে আছে। আয়েশা এক মনে কিছু একটা ভাবছে বসে বসে। বাবা মা এতটা স্বাভাবিক কি করে রয়েছে আহিলকে দেখে? সেদিন তো ভাই মারতে গেছিল আহিলকে, আর বাবাও প্রচন্ড রেগেছিল বলে মনে হয়েছে। তাহলে আজ কেন কোনো প্রতিক্রিয়া নেই বাবার মধ্যে? আয়েশার ভাবনায় ছেদ পড়ল কাঁধে আহিলের স্পর্শে। আয়েশা নিজের চোখের জল মুছে নিল আর আহিল বলল, কি ভাবছো এত? অঙ্কুর তো সুস্থ হয়ে যাবে এবার, বিপদ মুক্ত ও এখন। কিছু না ভাইয়া, বৌমনি, তোদের কারো তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আমি কিছু নিয়ে আসছি। একা যাবি কেন? আমি যাচ্ছি, চল। আচ্ছা আয়, আমি এগোচ্ছি। আরোহী এগিয়ে গেল আর আহিল আয়েশাকে বলে আরোহীর পিছনে চলে গেল। আরোহী বাইরে বেরিয়ে দেখলো জ্যাক আসছে আর ওর দিকে তাকিয়ে ইশারা করছে যে তুমি বাইরে কেন? আরোহী উত্তর দিতে যাবে তার আগে আরোহীর মুখে আতঙ্কের একটা চাপ পড়ে গেল। আরোহী ছুটে গেল জ্যাকের দিকে। আহিল বাইরে আসতেই দেখলো আরোহী ছুটে যাচ্ছে। সামনে তাকাতে দেখলো জ্যাকের দিকে ছুটে যাচ্ছে, আর এদিকে জ্যাক আরোহীকে নিজের দিকে ছুটে আসতে দেখে অবাক হয়ে পাশে তাকাতেই একটা গুলির আওয়াজ হলো। আহিল চিৎকার দিয়ে উঠল। আরো, জ্যাক! পুরো রাস্তা নির্জন হয়ে গেল। গুলির আওয়াজে কয়েকটা পাখি উড়ে গেল আর কিচিরমিচির শব্দ পাওয়ার পর সব স্তব্ধ হয়ে গেছে। আহিল নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আহিল এগিয়ে যেতেই দেখলো আরোহীকে নিয়ে জ্যাক উঠে দাঁড়াচ্ছে। আহিল ওদের দিকে তাকানোর পরই সেদিকে তাকালো যেদিক থেকে গুলিটা করা হয়েছে। আহিল দেখলো একটা গাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। গাড়িটির কাঁচ কালো হওয়ায় কিছু দেখতে পেল না আহিল, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে গুলিটা ওখান থেকেই করা হয়েছে। জ্যাক, ঠিক আছিস তুই? আমি তো ঠিক আছি, বাট আরু? আরে আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। তোমার হাতে ছিঁড়ে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। ফেরত চল, ব্যান্ডেজ করতে হবে। আহিল, আরোহী আর জ্যাক ফেরত চলে গেল নার্সিং হোমে। সেখানে একটা কেবিনে আরোহী, জ্যাক আর আরোহী রয়েছে। আয়েশা বা কাউকে এখনই কিছু জানায়নি। আহিল জিজ্ঞেস করলো, এবার বল, কি করে হলো এগুলো? কি দেখছিলি তুই? আমি জ্যাককে দেখতেই ওর পাশে গিয়ে ওর পাশের থেকে আমার চোখ যায়, আর আমি দেখি একটা কালো গাড়ির জানালা থেকে একটা লোক বন্দুক তাক করে রেখেছে জ্যাকের দিকে। জ্যাককে কিছু বলতে গেলে হয়তো ওই লোকটা গুলি করে দিত, তাই আমি নিজেই ছুটে যাই। তুই কি দেখেছিস? গাড়িটাকে? গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো। আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরে কিছুই দেখতে পাই না। আমাদের এখন যাওয়া উচিত, অঙ্কুর তার হয়তো জ্ঞান ফিরেছে। আমি যাচ্ছি, তুই এখানে রেস্ট কর। আর জ্যাক, তুই আরুর সাথে থাক, আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখলো অঙ্কুরের জ্ঞান ফিরেছে। অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আধশোয়া হয়ে বসে আছে। এক পাশে আয়েশার মা ও আরেক পাশে আয়েশা বসে রয়েছে। আয়েশার মা এখন আর অতটা কাঁদছে না, কিন্তু আয়েশা অঙ্কুরের হাত নিজের মুখের সামনে ধরে কাঁদছে। উফ বোন, অনেক তো কাঁদলি, আর কত কাঁদবি বলতো? তুই তো অত ছিসকাদুনি ছিলিস না, কবে হলি? একদম চুপ, তুই ভীষণ বাজে। বলেছে ওরম ভাবে ড্রাইভ করতে? অন্ধ কোথাকার? আমি মোটেও অন্ধ নয়, বুঝলি? আমিও ছিচকাদুনি নই, বুঝলি? ছিচকাদুনি না, ঝগড়ুটে হবে ওটা। অঙ্কুরের আহিলের দিকে তাকিয়ে একবার নিজের বাবার দিকে তাকালো, তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল, রাইট। আয়েশা পিছনে ঘুরে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল, দেখেছো মম, কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে? কি? কানটা গেল রে।
আয়েশা ওদের দুজনকে দেখে হেসে দিল, আর সঙ্গে সবাই। আহিল আর অঙ্কুরের কান থেকে হাত নামিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল, এবার আমাদের যাওয়া উচিত। অঙ্কুরের ও তো রেস্টের প্রয়োজন। ঠিক কথা, আমরা বরং আবার কালকে আসবো ওকে দেখতে। ভাইকে ডিসচার্জ কবে করবে? 7 দিন তো এখানে থাকতে হবেই, তারপর ডিসচার্জ করে দেবে। আচ্ছা আহিল, আরোহী আর তোমার ওই ফ্রেন্ডটা কোথায়? ওরা কালকে আসবে দেখা করতে। আসলে মম বাড়িতে একা আছে, আর আমরা সবাই এভাবে একসাথে বেরিয়ে এসেছি চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি। ভালোই করেছে মা। আচ্ছা চলো এবার যাওয়া যাক। আয়েশা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছে বলে বেরিয়ে যেতে লাগলো। আয়েশার বাবাও বেরিয়ে গেল। আহিলও বেরোতে যাবে, ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরলো। অঙ্কুরের হাতে স্লাইন লাগানো, যার জন্য অঙ্কুরের হাতটা তুলতে পারেনি। হাতটা নিচে থাকা অবস্থাতেই আহিলের হাতের তালু স্পর্শ করেছে। আহিল অঙ্কুরের দিকে ঘুরিয়ে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরলো, আর অঙ্কুর আহিলের হাতের উপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুঁচকালো। পরক্ষণে আহিল চোখ বন্ধ করে অঙ্কুরের হাতের উপর নিজের অপর হাতটা রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল, আর অঙ্কুরের একটা দীর্ঘশ্বাস ফেললো। আহিল আয়েশা বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বলল। প্রথমে চিহ্নিত হলেও পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে। এরপর আহিল আয়েশা নিজের রুমে চলে যায়, কিন্তু আহিল, আরোহী আর জ্যাক সবার থেকে সকালের ঘটনাটা লুকিয়ে যায়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। কিছুদিন পর আয়েশা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিজে রেডি হওয়ার সাথে সাথে নিজের মনকেও রেডি করেছে আয়েশা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং দিনগুলো মজা, খুনসুটি এসব দিয়ে কেটেছে। কিন্তু এসবের মাঝে আয়েশার মাথায় রিকের প্রসঙ্গটা রয়েই গেছে। আয়েশা শুধু মনে মনে চেয়েছে ওর ভাই যেন সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক। সেই বাসনা আয়েশার পূর্ণ হয়েছে গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে, আর আয়েশা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে। তাই নিজেকে তৈরি করেছে সত্যের মুখোমুখি হওয়ার জন্য, কারণ আয়েশা জানে এইসবের পেছনে কিছু না কিছু লুকিয়ে আছেই। এর মধ্যে আবার গতকাল থেকে আইলকেও কেমন চিহ্নিত লাগছে আয়েশার। তেমন কোনো কথা বলছে না, সারাক্ষণ কিছু না কিছু ভেবে চলেছে। আইলের হঠাৎ কি হলো? আইল তো এই কদিন বেশ ভালোই ছিল, সকাল অফিস থেকে ফিরে কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি সামনে গেলে আমাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে তাকাচ্ছে পর্যন্ত না। কথা তো দূরের কথা, ধুর, আর ভালো লাগছে না। আগে আজকে ভাই আর বাবার সাথে রিকের ব্যাপারে, তারপর আয়েলকে রিকের ব্যাপারে জানাবো। ওকে তো জানানোই হয়নি। আয়েশা রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে সেই দেখলো কেউ কোথাও নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে। আয়েশা রান্নাঘরে গিয়ে দেখলো আহিলের মা কাজ করছে। আয়েশা জিজ্ঞেস করলো, মা আহিল কোথায়? ও মা, সে কি? আহিল তোকে বলে যায়নি? আহিল তো অফিস চলে গেছে, ওর নাকি একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই আমি তো ভাবলাম তোকে বলে গেছে। ও আর কি বলবে মা, খেয়ে বা হই আমি ওর যে আমায় বলবে? যখন ইচ্ছা হয় কথা বলে, আর যখন ইচ্ছা হয় না বলে না। আহিলের মা আয়েশার উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে রইলি যে? আমি না কিছু না, আমি আসছি মা, আমার লেট হয়ে যাবে কলেজে। টিফিন তো নিয়ে যা। ক্যান্টিনে খেয়ে নেব। যা, চলে গেল। কিসের যে এত তাড়া এদের কে জানে। আয়েশা কলেজে চলে এলো। নিজের ইম্পর্টেন্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবলো, যাক, ম্যাম আসেনি তাই পরের ক্লাসটা হবে না, আমি বরং এখন বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবো। আয়েশার সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলো আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আয়েশা ট্যাক্সি থেকে নেমে কোনো মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভিতরে ছুটে ঢুকে পড়লো। ওখান দিয়ে আহিলের কেবিন কোনটা জিজ্ঞেস করতেই আয়েশাকে ওখানকার স্টাফরা বলে দিল, কিন্তু আয়েশা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়েশাকে। স্যার ভিতরে জরুরি মিটিংয়ে আছেন, আপনি এখন যেতে পারবেন না। আমি ওনার ওয়াইফ, যেতে দিন আমায়। কিন্তু স্যার কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন। আমি তো বললাম আমি ওনার ওয়াইফ, আমাকে ভিতরে যেতে দিন। আয়েশা ধাক্কা মেরে ভেতরে ঢুকতেই যা দেখলো তাতে অবাক হয়ে গেল।
নিজের অজান্তেই আয়েশার চোখে জল চলে আসলো। সামনে আসবেই না বা কেন? যে দৃশ্য আয়েশা দেখেছে এবং কথাগুলো আয়েশা শুনেছে তাতে তো এমনটা হবে। আয়েশা নিজের চোখ ও কান দুটোকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে আহিল আর রিয়া একে অপরের অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো পুরো আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে, আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে এবং হাসছে, আর আহিল রিয়ার কোমর জড়িয়ে ধরে রয়েছে এবং মুচকি হেসে কথা বলছে। রিয়া প্লিজ, তুইও না ওই মিডল ক্লাস আয়েশার কথায় রেগে যাচ্ছিস? তোর মনে হয় আই মিন এই আহিল ওর মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে? হ্যাঁ, কোথায় আমেরিকান ফার্স্ট ক্লাস মেয়েরা আর কোথায় ও? ইভেন তোর মতো একটা মডেল বিউটিফুল স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন ব্যাকডেটের আয়েশাকে ভালোবাসবো? নো ওয়ে। বইয়ের মতোই থাকুক, ওকে নিয়ে তো আমি আর রাস্তায় বেরোচ্ছি না। ও রিয়েলি? তুই ওকে ভালোবাসিস না? নট এট অল। ওই সব মেয়েরা আমার যোগ্য নয়। বাহ আহিল বাহ। পেছন থেকে হাততালি দিতে দিতে আয়েশার কণ্ঠস্বর শুনে আহিল আর রিয়া দুজনেই ওর দিকে তাকালো। এতক্ষণ আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিত টের পায়নি। এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে, অন্তত মিথ্যা আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আমায় ফ্রড বলেছিলে, আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে। জাস্ট শেট আপ। তোর কোনো অকাত নেই আমার মুখের উপর কথা বলার। ওই তো মিডল ক্লাস ফ্যামিলি বিলিং করিস, তার আবার এত বড় কথা? আরে তোর দাদার ট্রিটমেন্টই তো হতো না যদি না আমি টাকা দিতাম। সেই তো আমার দয়ায় তোর দাদা বাঁচলো, আর তুইও আমার দয়াতেই খাচ্ছিস, পড়ছিস, ঘুরে বেড়াচ্ছিস। দয়ার কোনো দরকার ছিল না আমার। ভেবেছিলাম তুমি ভালোবেসে সাহায্য করেছিলে, কিন্তু আমি ভুলছিলাম। আর কোনোদিন দয়া দেখাতে হবে না তোমায়, কারণ তোমার লাইফে আর আমি থাকবো না। বেঁচে যাবো আমি। আহিলের শেষের কথাটা শুনে আয়েশা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। আর আহিল বলল, আপদ বিদায় হলো এতদিনে। আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে? স্ত্রীর পরিচয়? আহিল তো ওকে স্ত্রী হিসেবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হলো নিজেদের বাড়িতে। অবাক হলো কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভেতরে প্রবেশ করতেই আটকে উঠল, কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আয়েশা ভয়ে ভয়ে এক ঢোক গিলে এগিয়ে যেতে দেখলো আয়েশার বাবা আর ভাই সোফায় বসে আছে। আয়েশাকে দেখেই বলল, তুই এসে পড়েছিস? এমন ভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলি। আমরা তোর অপেক্ষাই করছিলাম। অঙ্কুর গিয়ে আয়েশাকে ভেতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল। আয়েশা বলল, কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছিস? আর এরা কারা? রেকের লোক। কি? এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি। আগের দিন আহিল জেনেছে, আজ তুই জানবি। আহিলের নাম আমি আর শুনতে চাই না। ও আমায় না, ও রিয়াকে ভালোবাসে। তুই জানিস সেটা? কিন্তু কি করে? শুরু থেকে শুন, আজ পর্যন্ত যা যা তোর প্রশ্নের উত্তর মনে আছে সবকিছুর উত্তর পেয়ে যাবে। আমি যখন নার্সিং হোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গিয়েছিলি। প্রথম দিন যেদিন তোরা কথা বলে শেষে বেরিয়ে গেলে, আমি তখন আহিলের হাত ধরে আর ওর হাতে একটা কাগজ দিয়ে, যেটা বাবা আমাকে আহিল আসা মাত্রই দিয়েছিল। ওই কাগজটাই আহিল পরে দেখে সেখানে লেখা ছিল, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে, আমি ফোন করব, এখন কাউকে কিচ্ছু জানাবি না, আয়শাকেও না। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আর তারপর ফ্ল্যাশব্যাক। আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়ি যেতে দেখলো সদর দরজা খোলা। আহিল ভেতরে ঢুকে দেখলো এদিকে ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। এরা কারা? কি করছেন আপনারা এখানে? এরা আমাদের পাহারাদার, আর তোকে সব সত্যি জানানোর চেষ্টা করেছে। পাহারাদার মানে? আর কিসের সত্যি? শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে ডেকে পাঠানো, যে সত্যিটা তুই এতদিন ধরে জানতিস না। তুই মনে করেছিস আয়শা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোকে ঠকাচ্ছে, তাই তো?
আর তার কারণটা হলো তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয়, যাতে দেখা যাচ্ছিল আয়শা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে, আর কিছু ভয়েস যেখানে আয়শা একটা ছেলেকে আই লাভ ইউ বলেছে। কি ঠিক বললাম তো? তুই এসব জানলে কি করে? কারণ এই একই জিনিস আমরাও দেখেছি। মানে? তুমি ছবিতে যে ছেলেটাকে দেখেছো এবং যেই ছেলেটির কণ্ঠ শুনেছো সে আমার আপন ভাইয়ের ছেলে, সম্পর্কে 6 মাসের বড় আয়েশার চাচাতো ভাই। হোয়াট? আমার ভাইকে আমার বাবা ত্যায্যপুত্র করেছিলেন ওর কাজকর্মের জন্য, কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে, তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি। ওর ছেলেই রিক ছোটবেলায় অঙ্কুর আর আয়েশার সাথে বড় হয়েছে। অঙ্কুর আর আয়েশা কেউ জানতো না রিকের আসল পরিচয় সম্পর্কে। অঙ্কুর ওদের থেকে বড় ছিল, তাই রিকের সাথে অতটা বন্ধুত্ব হয়নি, কিন্তু আয়েশা আর রিকের মধ্যে মাত্র 6 মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলেও আমি আর রিক দুজনেই বলি যে রিককে দাদা না বলে বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিতে। তার মানে সেদিন ওই ছেলেটা খক ছিল, আর এই কথাগুলো আয়েশা আমাকে বলতে চাইছিল, আর আমি শুনলাম না। এখানেই শেষ নয় আহিল, এই যে লোকগুলোকে পরে থাকতে দেখছিস এরা সবাই রিকের লোক। আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেজন্য ওদেরকে রেখেছে। আজকে মা ওদেরকে চায়ের ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় এভাবে পড়ে আছে। আসলে আমি তোকে আগে থেকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করেই করিয়েছে। রিক খুব ভালোভাবে জানতো তুই ওকে চিনিস না, তাই তুই আমেরিকা থাকাকালীন ও আয়শার পেছনে গুন্ডা লাগায় আর ভালো সাজার জন্যই নিজে গিয়ে আয়শাকে বাঁচায় আর ওই ছবিগুলো তুলে। আয়শাকে বারবার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ ইউ বলতে, যা আমি নিজে শুনেছি। আয়শা খালি বলতো কেন এমন বলছিস। রিকের জোরাজোরিতে বাধ্য হয়ে আয়শা আই লাভ ইউ বললেও এস আ বেস্ট ফ্রেন্ড বলতো, যেটা রিক এডিট করে তোকে শুনিয়েছিল। তুই কি করে জানলি খক বলেছে তোকে এগুলো? তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এভাবে আয়শাকে বিয়ে করে নেবে এটা রিক ভাবতেই পারিনি, তাই সেদিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায়। বিয়ের পরের দিন যে আমি আর অঙ্কুর তোমার বাড়ি গেছিলাম সেটাও রিকের কথাই। ও বলেছিল আয়েশাকে ফেরত নিয়ে আসতে, কিন্তু আমি জানতাম তুমি এত সহজে আয়েশাকে ছাড়বে না, তাই বেশি জোরও করিনি আমরা। রিক প্রচুর রেগেও গিয়েছিল এই জন্য। রিক চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আহিল, সেটা তুই আমেরিকা যাওয়ার পরে। আমি আনিকা চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম, আর সেই সময় ও চালাকিটা করে। ওই খককে তো আমি দেখে নেব। তুই যেসব জেনে গেছিস এটা যেন কেউ না জানে আহিল, আয়শাও না। ওকে পরে সব জানাবো। এখনো অনেক কিছুর হিসাব বাকি অঙ্কুর, যা আস্তে আস্তে আমাকে মেলাতে হবে, তুই চিন্তা করিস না। আহিলের চোখ আয়েশার মায়ের দিকে আর বাবার দিকে গেল। আহিল ধীর পায়ে আয়েশার মায়ের কাছে গিয়ে 2 হাত ধরতেই আয়েশার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মম প্লিজ মম, তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আমি আছি তো মম, সব ঠিক হয়ে যাবে। ওই রিক তোকে আমাদের ব্যাপারেও ভুল বুঝিয়েছে তাই না? তাই তুই আমাদের সাথে এসে কথা বলিসনি, আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস। আহিল কি বা উত্তর দেবে আয়েশার মায়ের প্রশ্নের? সত্যিই তো আহিল ভুল বুঝেছে, এমনকি ভুল বুঝে আয়েশার গায়ে হাত পর্যন্ত তুলেছে। একটা কথা শোনেনি আয়েশার। বিয়ের দিন রাতে ওরকম একটা জঘন্য অপরাধ করেছে। আয়েশার মাকে সালাম দেওয়ার জন্য বলল, মম ওসব কথা বাদ দাও, এখন তো আমি সবটা জানি তাই না? তাহলে তুমি কেন এত চিন্তা করছো? বিশ্বাস করো না আমায়? আহিলের এই কথা বলতে আয়েশার বাবা আহিলের কাঁধে হাত রাখলো, আর আয়েশার মা বলে উঠলো, তোকে বিশ্বাস করব না এটা হতে পারে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোকে, তুইও তো আমার একটা ছেলে। আহিল এসে অঙ্কুরকে জড়িয়ে ধরলো। অনেকদিন পর 2 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলো। আহিলের ইচ্ছা করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। আহিলের বুকের ভেতরটা যে ফাটফাট করে জ্বলে যাচ্ছে। আহিল নিজেকে সামলে বলল, নিজেদের খেয়াল রাখবি, কালকের মধ্যেই আমি ব্যবস্থা করব, চিন্তা করিস না।
আহিল বেরিয়ে গেল আর চলে এলো বাড়িতে, কিন্তু বাড়ি এসে আয়েশার মুখোমুখি হওয়ার সাহস করতে পারিনি। বিবিকে বাঁচছে আহিলের, তাই আয়েশার সামনে এলেই ওকে এড়িয়ে যাচ্ছে। রাতে ছাদে দাঁড়িয়ে আহিল সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। আহিলের ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে। আহিল ভাবছে এ কেমন ভালোবেসেছে ও আয়েশাকে, যেখানে কোনো বিশ্বাসই নেই। ভালোবাসা তো বিশ্বাস শব্দটাই আসা উচিত না, সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে। একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দুটা নাই ভুগেছে, আর একদিকে আয়েশা এত কিছুর পরও আহিলকে ভালোবেসে গেছে, এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে। আহিলের মনে প্রশ্ন আসছে, সত্যি কেউ আয়েশাকে ভালোবাসে? ভালোবাসলে এমনটা কি করে করলো? কই, আয়েশা তো এমন করেনি। তার মানে কি আহিল আয়েশাকে কোনোদিনই ভালোবাসেনি? আয়েশা একাই ভালোবেসে এসেছে। আহিলের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ওকে যে এখনো অনেক কিছুর হিসাব মিলাতে হবে। আয়েশাকে আর আয়েশার ফ্যামিলিকে রক্ষা করতে হবে। এভাবেই কেটে গেল রাতটা আহিলের। পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারদিকে গার্ডগুলো ঘোরাফেরা করছে। সেই সময় ওর ফোনে আহিলের কল আসে। ফোন সাইলেন্ট থাকায় গার্ডরা শুনতে পায়নি। অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে থাকা ব্লুটুথে কলটা রিসিভ করলো। বলতেই আহিল বলতে শুরু করলো, অঙ্কুর, লিসেন কেয়ারফুলি। এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়াক্ট করবি না, জাস্ট চুপচাপ শুনে যাবি। আমার পিএ রিয়া আজকে আমাকে মিথ্যে বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছে। আসার পর থেকেই আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। রিয়া খকের সাথে কোনোভাবে যুক্ত আছে। ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়েশাকে দেখানোর জন্য। আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম। তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে। ও এখন কফি আনতে গেছে, তাই তোকে সবটা জানালাম। আয়েশা এসব দেখে নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে। তুই চিন্তা করিস না, গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নেব। তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস। আমি রাখছি। আহিল কলটা কেটেই ওর গার্ডদের মেসেজ করে দিল আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল। বর্তমানে আয়েশা সবটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে আয়েশার যা যা প্রশ্ন ছিল সব কিছুর উত্তর পেয়ে গেছে আয়েশা। আয়েশা এবার বুঝতে পেরেছে যে কেন রিক আহিলের থেকে লুকিয়ে বেরিয়েছে। আহিল সবটা নাটক করেছে বোন, তুই ওর কথায় রাগ করিস না। তাও বলে এইভাবে। কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল। আয়েশা সেই দেখে পিছিয়ে আসতে যাকে দেখলো দেখে বলে উঠল, রিয়া। রিয়া মাথা উঁচু করে আয়েশার দিকে তাকালো আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো আস্তে আস্তে, কিন্তু তাল সামলাতে না পেরে যেতেই নিল আয়েশা ধরতে যায় আর কোথা থেকে আহিল সামনে এসে আয়েশাকে আটকে দেয়। আহিল আয়েশার দিকে ফিরে রয়েছে আর আয়েশা বা ধরে রেখেছে। এদিকে রিয়াকে কেউ না ধরায় রিয়া ঠাস করে আবার পড়ে গেছে। তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই। ওর মতো পাপী মানুষকে চলে তুমি হয়তো অপবিত্র হবে না, কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে। যা, আমি চাই না। আহিল কথাগুলো বলেই রিয়াকে মেঝে থেকে হ্যাচকা মেরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, চুপচাপ সব সত্যিটা স্বীকার কর, না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস। তুই আমাকে শুধু ভুল বুঝছিস। ওহ প্রিয়া, স্টপ দিস ননসেন্স, ওকে? আমি কিছু করিনি। তার মানে তুই বলবি না, তাই তো? ফাইন, বলিস না। আমি বরং তোর বোনকে। আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল, না, আমার বোনকে কিছু করবি না প্লিজ, আমি বলছি সবটা। দ্যাটস গুড। তুই আমেরিকা থেকে ফেরত আসার পর একদিন রিক আমাকে বলেছিল যে তোর বাড়িতে যেতে। ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। ওর কথা মতো তোর বাড়িতে এসে দেখলাম সত্যি তুই আয়েশাকে বিয়ে করেছিস। আর রিক বলে দিয়েছিল আমায় তোদের মধ্যে সম্পর্ক কেমন তা যেন আমি ওকে গিয়ে বলি, তাই ইচ্ছে করে আয়েশার রাস্তা পা দিয়ে দিই আর ও তোর গায়ে কফিটা ফেলে দেয়। কিন্তু সেখানে আমি কিছু বুঝতে পারিনি। পরে যখন তুই আর আয়েশা তোর রুমে ছিলি, আয়েশা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, সেই সব আর তুই আমাকে আয়েশাকে নিয়ে যা যা বলেছিস সব রিককে বলে দিই। রিক সব শোনার পর কনফিউজড হয়ে যায় আর তারপর আয়েশার সাথে দেখা করার কথা ভাবে। এটা ছিল রিকের সেকেন্ড প্ল্যান।